স্বাস্থ্য পরীক্ষার পর খালেদা জিয়ার ফুসফুস ও হার্টে ইনফেকশন শনাক্ত। এবার কেয়ারে বোর্ডের 12 ঘন্টার পর্যবেক্ষণে। রাজনৈতিক প্রভাব ও অসহযোগিতায় থমকে আছে রাজধানীর বাস একীভূত প্রকল্প। আধুনিক বাস ও পরিকল্পিত নীতিমালার তাগিদ। পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো, এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির এক যুগেও নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ পুনর্বাসন। মানবেতর জীবন শতাধিক পরিবারের। মালদ্বীপে অবৈধ অভিবাসন নিয়ে অভিযান। শঙ্কায় বাংলাদেশিরা ভিসা বাতিলে মালয়েশিয়া থেকে ফিরলেন আরও 31 জন। এবং লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা। হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইথাম আলী তাবাতাবাই নিহত। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সোমাই রাত্রি এবং আমি মশিউর অনেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী। আপাতত তাকে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর সাংবাদিকদের একথা জানান। এ সময় কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন এমন প্রশ্নের জবাবে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রোববার রাত 8:15টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন। উনি যখন বাসায় থাকেন তখন উনি সার্বক্ষণিকভাবেই এই মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন এবং ওনার সবসময়ই পরীক্ষা নিরীক্ষা কিছু না কিছু সপ্তাহে সপ্তাহে করা হয়, যেগুলো প্রয়োজন। সেই অনুযায়ী ওনাকে সাজেস্ট করা হচ্ছিল যে উনি যাতে দ্রুত হসপিটালে শিফট করে, কারণ অনেক পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না, সেজন্য ওনাকে আনা হয়েছে। আমরা আশা করছি যে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে। বিভিন্ন জটিলতায় থমকে আছে রাজধানীর বাসগুলোকে একীভূতকরণ প্রকল্প। থমকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব, বাস মালিকদের অসহযোগিতা ও সরকারের অক্ষমতাই কারণ বলছে বিশেষজ্ঞরা। বাস মালিকরা পরিকল্পিত নীতিমালা না থাকার অভিযোগ করলেও এখনও বাস্তবায়ন সম্ভব বলছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানী ঢাকায় 3000 কিলোমিটারের মতো সড়ক নেটওয়ার্ক রয়েছে, আর এই সড়ক নেটওয়ার্কের 250 কিলোমিটার বাস চলাচলের যোগ্য। অথচ এই সড়কেই 380টিরও বেশি বাস রুট। বিশেষজ্ঞরা বলছেন এই অযাচিত রুটেই কমিয়েছে সড়কের সক্ষমতা। এদিকে বাস পরিচালনায় একাধিক মালিক, সিন্ডিকেট এবং সরকারের সদিচ্ছার অভাব থাকায় বছরের পর বছর শৃঙ্খলা আনা যায়নি গণপরিবহনে। এতে নানা ভোগান্তিতে সাধারণ মানুষ। সড়কের এমন অব্যবস্থাপনা ঠেকাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় রাজধানীর সব বাস একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে আধুনিক গণপরিবহনের স্বপ্ন দেখে নগরবাসী, চায় শৃঙ্খল গণপরিবহন। আমি মনে করি এটা একটা কোম্পানির আন্ডারে আসা উচিত এবং একটা শৃঙ্খলা থাকা উচিত। ওইরকম বাচ্চাই যে এক জায়গায় থাকবে, টিকিট কাটে আমরা বাসে উঠবো। আমরা এরকমই বাচ্চাই যে কোনো বাস জানি নাম্বারে কোনো পারাপারি না হয়, সিরিয়াল বাই সিরিয়াল সব গাড়ি চলবো। তবে বিভিন্ন জটিলতায় আধুনিক গণপরিবহনের স্বপ্ন থমকে আছে। যুগোপযোগী বাসের ঘাটতি যার বড় কারণ। একই সঙ্গে অপরিকল্পিত অবকাঠামো, বাস মালিকদের অসহযোগিতা, বিনিয়োগী ঝুঁকি, রাজনৈতিক প্রভাব, সরকারের সক্ষমতাহীনতা এবং অসহায়ত্ব এই প্রকল্পকে বাধাগ্রস্ত করছে বলছেন বিশেষজ্ঞরা। সরকারের অসহায়ত্ব কাজ করছে এবং রাজনৈতিক সদিচ্ছার যে বিষয়টা, সেখানে ঘাটতি আছে। আমরা অনেক বড় বড় অবকাঠামোতে করে ফেলেছি, মেট্রো রেল করে ফেলেছি, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার করেছি,
সেখানে গণপরিবহন এটার পলিসি ইস্যু, যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো। এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অংশীজনের মধ্যে ডিটিসিএ সেনাপতির দায়িত্ব পালন করলেও সৈনিকের ভূমিকায় আছে বাস মালিক ও সিটি কর্পোরেশন। আবার পুলিশ সহ তাদেরই সমন্বয়ে গঠিত ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এখন বড় স্টেক হোল্ডার। তথ্য বলছে বিভিন্ন কমিটির মাধ্যমে সব অংশীজনকে এক টেবিলে করা গেলেও বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বারবার ভেস্তে গেছে। বাস মালিকরা বলছেন সরকার সিদ্ধান্ত নিলেও গ্রহণ করেনি পরিকল্পিত নীতিমালা, ফলে সরকারিভাবে সম্ভব নয়, বাস্তবায়ন করতে হবে বেসরকারি উদ্যোগে। অনেক পরিকল্পনায় সরকারিভাবে হয়, চিন্তা হয়, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্পে ওই যে বিআরটি ব্যস্ত গেছে, এইটার এই সেই মিটিং পাস মতামত এইসব করতে করতে শেষ। এটা বেসরকারি আমাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করলে খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে, সরকারিভাবে এটা হবে না। চাপমুক্ত থাকলেও রাজনৈতিক অনেকটা প্রভাব ফেলছে এই প্রকল্পে। তবে আধুনিক প্রযুক্তির বাসের ব্যবস্থা করা গেলে এই প্রকল্প দ্রুত সময়ে আলোর মুখ দেখবে বলে মনে করেন পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। থিংস আর মুভিং, কিছু চেঞ্জ আসতেছে এবং কিছু ভালো বাস আসতে শুরু করলে এটা মানে সাকসেসফুল হব। আমরা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু এখানেও কিছু গ্রুপিং দেখা যাচ্ছে যেটা একে অন্যকে বাধা দিচ্ছে। এদিকে আধুনিক বাস কিংবা নীতিমালা বাস্তবায়ন করা গেলেও প্রকল্পটির স্থায়িত্ব নির্ভর করবে বিজ্ঞান ভিত্তিক অবকাঠামো ও ব্যবস্থাপনার উপর। কিন্তু পুরনো ব্যবস্থাকেই উপযোগী করতে চায় সিটি কর্পোরেশন। এক্সিস্টিং যে রাস্তাগুলো আছে সেগুলোকে বিদ্যমানে রেখে ওখানে আমার পরিকল্পনা করতে হবে। আমার যাত্রী ছাউনি যেখানে আছে এবং কিছু কিছু যাত্রী ছাউনির ক্ষেত্রে নতুন করে আবার চিন্তা ভাবনা চলছে, আমাদের কাছে বিষয়গুলো আসছে, আমরা কথা বলছি। আমরা এই বিষয়গুলো জনগণের সুবিধার্থে আমরা সেগুলো আমরা করব। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সঙ্গে অর্থনীতিতেও গতি আসবে, ফলে আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রকল্পটির বাস্তবায়ন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। নিরাপদে রাস্তা পারাপারের সুবিধায় সিলেটে 5টি ফুট ওভারব্রিজ নির্মাণ হলেও বর্তমানে সেই ফুট ওভারব্রিজগুলো পরিণত হয়েছে মাদক আর ভাসমান মানুষের আবাসস্থলে। নির্মাণ পরিকল্পনায় ঘাটতি, যথাযথ স্থান নির্বাচনের অভাব আর পথচারীদের অসচেতনতা, এই 3 কারণে ওভারব্রিজগুলো ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত তথ্য উপাত্ত এই বিষয়ে তুলে ধরছেন সন্দীপন শুভ। এটি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কয়েক বছর আগেই এখানে নির্মাণ করা হয় ফুট ওভারব্রিজ। প্রধান গেটের মাত্র 50 গজের মধ্যে ফুট ওভারব্রিজ থাকলেও সিলেট সুনামগঞ্জ হাইওয়ের ব্যস্ততম এই পয়েন্টটিতে প্রায়ই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় শিক্ষার্থীদের। সিলেট মহানগরীর ব্যস্ততম টিলাগড়, বন্দরবাজার, শাহপরান ও কদমতলী এলাকায় ফুট ওভারব্রিজ থাকলেও খুব কমই এগুলো ব্যবহার করতে দেখা যায় পথচারীদের। এতে সড়কে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি নগরীতে প্রতিনিয়ত বাড়ছে যানজট। তবে ব্রিজ ব্যবহারে কারিগরি ত্রুটির পাশাপাশি নিজেদেরও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। কথা চিন্তা করে দেখে আয় না, কষ্ট করে যানজট ঠিল্লা জায়গা নিচ দিয়া দুপুরে যায়, তারা আইতেছে না, কারণ যদি তার কোনো ক্ষতি হয়ে বসে। নির্মাণের পর থেকেই এসব ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ নেই নগরবাসীর। কোটি কোটি টাকা খরচ করে বানানো এই ব্রিজগুলো ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার কাজ ছাড়া তেমন কোনো কাজে আসছে না, উল্টো এগুলো ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে। নির্মাণ ত্রুটি আর সঠিক পরিকল্পনার অভাবের পাশাপাশি জনসাধারণের আগ্রহ কম থাকায় এই ফুট ওভারব্রিজ সহ সিলেটের সবকটি ফুট ওভারব্রিজ পড়ে আছে অযত্ন আর অবহেলায়, যার ফলে ছিনতাই, মাদক সহ নানা অসামাজিক কার্যক্রম বাড়ছে এই ফুট ওভারব্রিজগুলোকে কেন্দ্র করে। নগরবিদরা বলছেন ফুট ওভারব্রিজ নির্মাণের আগে সঠিক পরিকল্পনার ঘাটতি, যথাযথভাবে জরিপ না করে ব্রিজের স্থান নির্বাচন এবং বাস্তবতার সাথে নাগরিকদের চাহিদার মিল না থাকায় এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এছাড়াও ফুট ওভারব্রিজ ব্যবহারে সচেতনতার অভাবকেই দুষছেন তারা। তখন কিন্তু লোকজন বাধ্য হয়ে এটা ব্যবহার করবে, ট্রাফিক বেড়ে যাবে। এখন হয়তো করছে না, কারণ দীর্ঘদিনের অভ্যাস। আগের রুট তো ছোটো ছিল, তো মানুষের একটা অভ্যাস গড়ে ওঠার জন্য একটা সময় লাগে। এই সময়টা যাতে কম লাগে এর জন্য দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। পর্যন্ত এটা অ্যাওয়ার না হব আমি যে না এখান দিয়ে ব্যবহার করলে আমার অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে, আমি সেফ থাকবো, এটা আমাদের মধ্যে যেহেতু জাগ্রত হয় না, সেটাও ওয়ান অফ দ্য রিজন।
এদিকে ফুট ওভারব্রিজ নির্মাণে কারিগরি ত্রুটি কিংবা পরিকল্পনার অভাব নয়, বরং এগুলো ব্যবহার না করার মূল কারণ নাগরিকদের অনীহা বলে মনে করছে সিসি কর্তৃপক্ষ। এই ফুট ওভার ব্রিজগুলিও যেন ব্যবহার হতে পারে, এর জন্য এসএমপি এবং সিটি কর্পোরেশন এবং মিডিয়া সবাই মিলে মানুষকে একটু উদ্বুদ্ধ করলে, মানুষকে মোটিভেট করলে তাহলে এটা ব্যবহার হবে। চাহিদার সাথে বাস্তবতার অসামঞ্জস্যতা আর মানুষের অসচেতনতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অনেকটাই অকেজো হয়ে দাঁড়িয়ে আছে ফুট ওভার ব্রিজগুলো। সংশ্লিষ্টরা বলছেন এগুলো কাজে লাগাতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট। দর্শক, আমার পেছনে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাঙ্গাইলের একটি সড়ক এবং এই সড়ক বিভাগে কাজ না করেই কোটি টাকার বিল পরিশোধ। এমন ভয়াবহ দুর্নীতির সন্ধান মিলেছে এখন টেলিভিশনের অনুসন্ধানে। সরকারি নথিতে কাজ সম্পূর্ণ দেখিয়ে ঠিকাদারকে কার্য সম্পাদন সার্টিফিকেট দিলেও মাঠ পর্যায়ে হয়নি একটি টাকারও কাজ। শক্তিশালী সিন্ডিকেট আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এড়ানোর চেষ্টায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। তবে অভিযোগের বিষয়ে মুখ খুলছে না সড়ক ও জনপদের শীর্ষ কর্তারাও। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলে সড়ক সংস্কার নিয়ে কাগজে কলমে কোটি টাকার কাজ দেখানো হলেও মাঠে নেই একটি টাকারও কাজ। সিন্ডিকেটের কারসাজির কিছু নথি এসেছে এখন টেলিভিশনের হাতে। সোর্সের দেয়া নথিগুলো এবার বিশ্লেষণ করতে চাই। অনেকগুলো গোপন নথির মধ্যে এই কার্য সম্পাদনের সার্টিফিকেটটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে টাঙ্গাইল সড়ক বিভাগ 4 কিলোমিটার সড়ক মেরামতের জন্য জিন্নাত হোসেন বিশ্বাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে 85,85,089 টাকার বিপরীতে 85,79,803 টাকা প্রদান করেছে। যেখানে কাজ শুরুর তারিখ দেখানো হয়েছে 24 মে 2025, পরিকল্পিত কাজ শেষ করার তারিখ দেখানো হয়েছে 23 জুন 2025। প্রকৃতপক্ষে কাজ সম্পাদনের তারিখ দেখানো হয়েছে 18 জুন 2025। এদিকে এই কার্য সম্পাদনের সার্টিফিকেট ও ই টেন্ডার নথির তথ্যের রয়েছে বেশ গরমিল। সোর্স ও তথ্য বলছে 25 অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই সড়ক সহ আরও 5টি সড়কের একটি টাকারও হয়নি কাজ। সেই চিত্র দেখতে যেতে চাই মাঠে। একই কারসাজির চিত্র বাউসী গোপালপুর এলাসিন দেলদুয়ার সড়ক সহ বেশ কয়েকটি সড়ক প্রকল্পে। এই সব প্রকল্প সড়ক বিভাগের সাথে নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ঠিকাদার ফিরোজ চৌধুরী, জনি চৌধুরী, আজিজ, সুমন, মনোজ ও জামাই শাহিন, এমন অভিযোগ সোর্সের। কাগজে কলমে কাজ শেষ হওয়া গোপালপুর বাউসী সড়কে গেল অক্টোবরে অনুসন্ধানে যায় এখন টেলিভিশন। সড়কে কাজ না করে ঠিকাদারকে অর্থ পরিশোধ ও সার্টিফিকেট প্রদানের তথ্য জেনে ক্ষুব্ধ এলাকাবাসী। কাজ না করে কিভাবে অর্থ ছাড় পেল ঠিকাদার তা জানতেই প্রকল্পটির সাইট অফিস মধুপুরে আমাদের ক্যামেরা। না, এখান থেকে মুসুদ্দি চৌরাস্তা 3 কিলো পার হবে রাস্তা। এই টুকের ভিতরে 1 বছরের মধ্যে কোনো লোক আসে নাই। 1 বছরের মধ্যে ঝাড়ুদারও আসে নাই 1 বছরের মধ্যে। আমরা তো সারা দিন আসতেই থাকি, কোন হানে কাম করতে আমরা দেখবো না। কাজ না হলেও বিল তুলে নেবার বিষয়টি স্বীকার করে সড়ক মেরামতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায় চাপান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে। আমি তো যেহেতু কাজটা আমার বৃষ্টির কারণে করতে পারিনি, কয়েকবার একটা নিচে ঠিকাদার এসে কাজ করার জন্য, কিন্তু কয়েকবার বৃষ্টির কারণে করতে পারি। সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের লক্ষ্যে আবারও আমরা ফিরতে চাই সোর্সের কাছে। সোর্সের তথ্য মতে প্রথমেই চলে যাই জামালপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে, জানতে চাই তার মতামত। প্রকল্প গ্রহণের আগে সড়ক পরিদর্শনের কথা স্বীকার করলেও পরে কথা পাল্টে জানান টাঙ্গাইলের কোনো কাজেই নেই তার সম্পৃক্ততা। কাজ শেষ করলে তো ঠিকাদার বিল পাবে, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। সেটা তো নির্ধারণ করবে নির্বাহী প্রকৌশলীর দপ্তর। বাস্তবায়নের পরে আমার রেসপন্সিবিলিটি এটা না যে 100% সকল প্রকল্প আমি শতভাগ ভিজিট করব। এদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী অস্বীকার করলেও লাইসেন্স ভাড়া দেয়া ও নেয়া ঠিকাদারি সিন্ডিকেট বলছে ভিন্ন কথা। তাদের দাবি অফিসের বেঁধে দেওয়া সময়েও শেষ হয়েছে কাজ, আর যে কোনো কাজে দ্বারস্থ হতে হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। এটা করেছি আপনার জিন্নাত বিশ্বাসের, এটা তো আমরা মাইনের কাছে একবারে শেষ করি। সাধারণত আমরা এক ধাপে বিল ফার্স্ট এন্ড ফাইনাল বিল করি, কাজ শেষ করে টাঙ্গাইলে যে কাজগুলা জিন্নাতের নামে হয়েছে, এগুলা হচ্ছে জিন্নাতের নামে
ওইখানে লোকাল লোকজন করছেন এবং তারা অথরাইজেশন নিয়ে করছেন। প্রত্যেকটা অথরাইজেশন আমাদের কাছে আছে, কোন কাজটা কে করছে। আমরা তো ফিজিক্যালি ওখানে যাই না, আমাদের লাইসেন্সের নাম ব্যবহার করছি। অন্যদিকে এখন টেলিভিশনের অনুসন্ধান চলাকালে লুটপাটের চিত্র ধামাচাপা দিতে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে তড়িঘড়ি করে মাঠে কাজ শুরু করে কর্তৃপক্ষ। মিডিয়া এর আগে আসছিল, তারপরে ওরা আইসা কাজ করছে, 4 দিনে কাজ করছে, কোন রকম ধাপা চাপা দিয়ে চলে গেছে। এই রাস্তা ভালো না। 18 জনে আপনার কমপ্লিট হয় নাই, 18 জনে তারা ওনারা শেষ করে নাই। এইটা আপনার শেষ হয়েছে এই অক্টোবরের 15 তারিখ। সব উড়ে যেতেছে, মোটরসাইকেল ব্রেক করলে মোটরসাইকেল চাকাই মনে যায়, চাকার সাথে সব পাথর ধরে যায়, হারাও যায় না। এই জায়গা থেকে গেলে নাল্লাপাড়া যাওয়ার আগে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাইতেছে। দিনের আলোর মতো স্পষ্ট এই অনিয়মের বিষয়ে এবার মুখোমুখি হয়ে কার্য সম্পাদন সার্টিফিকেটে স্বাক্ষরদানকারী টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমিরি। তিনি সব স্বীকার করলেও দোষ দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। হ্যাঁ, সার্টিফিকেটটা আমার দেয়া, আর এইটার কাজের ডিটেইলে যদি জানতে হয়, এই কাজের সমস্ত ডকুমেন্টই আমার কাছে রয়েছে। যদি ডিটেইলে জানতে হয়, যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছে এ ব্যাপারে জানতে চায়, আমি তাদের কাছে ওই জবাবদিহিটা করবো আর কি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বহু ধাপে এই অপরাধ যোগসাজশে সুসংগঠিত দুর্নীতির ভয়াবহ চিত্র। যারা সার্টিফিকেটটা ইস্যু করেছেন সম্পন্ন হয়েছে বলে মর্মে, তারা এর মধ্যে থেকে সুযোগ সুবিধা আদায় করেছেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, অবৈধভাবে লেনদেন এখানে হওয়াটা খুবই স্বাভাবিক, এক ধরনের যোগসাজশের দুর্নীতি। এই সংঘবদ্ধ অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হয় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে। মতামত জানতে বারবার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। টাঙ্গাইল সড়ক ভবনের ফাইল থেকে মাঠের বাস্তবতা সবই বলছে একটাই কথা, কাগজে সম্পূর্ণ কাজের নামে কোটি কোটি টাকা সরকারি অর্থ হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত সিন্ডিকেট। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। 24 নভেম্বর 2013, আজ থেকে ঠিক প্রায় 2012, আজ থেকে ঠিক প্রায় 13 বছর আগে আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার 13 বছর পার হয়ে গেছে। আর সেদিনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 শ্রমিক। দীর্ঘ 1 যুগ পার হয়ে গেলেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি কোনো ক্ষতিগ্রস্তদের। আর যাতে করে মানবেতর জীবনযাপন করছেন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার, এমনকি শাস্তিও নিশ্চিত হয়নি অবহেলিতজনিত কারণে অভিযুক্তদের। হুমায়ুন কবির জানাচ্ছেন বাকিটা। তাজরিন ট্র্যাজেডি 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর, যেখানে আগুনে পুড়ে প্রাণ হারান শতাধিক শ্রমিক আর দগ্ধ হন অনেকেই, যা দেশের তৈরি পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার সবচেয়ে ভয়াল স্মৃতির নাম। আগুন থেকে ভাগ্যক্রমে যারা প্রাণে বেঁচে ফিরেছেন, তাদের অনেকেই এখনও ভুলতে পারেননি সেই ভয়াল স্মৃতি, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। কতগুলো লোক আমরা আহত হয়েছি, 5 তলার বিল্ডিং 12-14 জনে যুদ্ধ করিয়া কারণ এসে পড়ে গেছে। আমি ছাদের উপর পড়ে গেছি, আমার 2 পায়ে রড ঢুকানো। 13টা বছর ধরে আমরা পোলাপানি অনেক কষ্টে আছি। মানুষ আসামিরা জেল খাটাচ্ছে, আমরা দুনিয়াতে জেল খাটাচ্ছি। আগুন সন্ধ্যা 7:45 বাজে, তখন আগুন লাগে চিল্লি করে, তখন আমরা জানলা দিই, ঝাঁপ দিয়ে দোতলার ছাদে ঝাঁপ দিই। তখন আমার ক্ষতি হয়, কিডনি খাঁচা ফাটে যায় আর মেরুদণ্ডের মার্বেল চলে যায়। আমরা তখন থেকে অসুস্থ, আমার পরিবার নিয়ে খুব আমি দুঃখে কষ্টে আছি। আমার স্বামী 5 তলা ছিল, আমি 4 তলা। আমার স্বামী তো চিকিৎসা অবস্থায় মারা গেছে, আর এখন আমার 2টা বাচ্চা নিয়ে আমার খুব অবস্থায় দিন যাচ্ছে, অনেক কষ্টে আছি। গত 13 বছরে পাল্টে গেছে অনেক কিছুই। সুচিকিৎসার আশায় থাকা অনেকেই আজ বেঁচে নেই, আর ক্ষতিপূরণের আশায় ধুঁকতে থাকা অনেকেই আশাহত হয়ে ফিরে গেছেন গ্রামে। যারাও স্মৃতি আঁকড়ে পড়ে আছেন, তাদের চাওয়া এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ। অনেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেক শ্রমিক মানুষের কাছে নির্যাতন হইতেছে, খাওয়া দাওয়ারে কষ্ট, ঋণের বোঝা, এমন জীবন আমরা চাই না। এখন আমার সংসার যে পরিস্থিতিতে চলতেছে, না পারতেছি আমার ছেলে মেয়েদেরকে দুই মুঠ
ডাল ভাত খাওয়াইতে না পারতেছি, লেখাপড়া করাইতে। আমার বাচ্চা ছেলে তারে আমি কাজ করাইতেছি, নিজে কাজ করতে পারতেছি না। আমার মেরুদণ্ডের হাড় ভাঙ্গা, আমার ঘাড়ের হাড় ভাঙ্গা। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে না পারতাছি আমি ঢাকায় থাকতে, না পারতাছি বাড়িতে যাইতে। বাড়িতে যাবো যে একটা ঘর যে বান্ধব, ঘরটাও আমার নেই। বিশ্বকে নাড়া দেয়া ওই ভয়াল ঘটনায় অনেকেই পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং দীর্ঘ সময় কর্মহীনতায় বিপর্যস্ত হয়ে পড়েছেন মানসিকভাবে। তাদের ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আমরা 13 বছর ধরে বিভিন্ন সরকারের কাছে, অর্থাৎ গত সরকার যে ছাড়া ছিল, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকার সেটা না করে বরঞ্চ এই অগ্নিকাণ্ডে ঘটিয়ে যে হত্যা করলো যে মালিক, সেই মালিককে পুরস্কৃত করা হলো, তাকে বিভিন্ন তাদের দলীয় পদ দেওয়া হলো, যার কারণে আমরা বিচার পাইনি, ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই পাইনি। যার কারণে আমরা দাবি করি যে এই সরকারের যেহেতু একটা শেষ সময় চলে আসছে, এই সরকার যাওয়ার আগেই তাজরিন শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসা নিশ্চিত করবে। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সময় মূল ফটক তালাবদ্ধ থাকায় সেদিন জীবন বাঁচাতে উঁচু ভবন থেকে নিচে নেমে আসা শ্রমিকরা পতিত হয়েছিল মৃত্যুকূপে। ওই ঘটনায় মরদেহ শনাক্ত হওয়ায় 58 জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। অবশিষ্টদের অজ্ঞাতনামা হিসেবেই চিরদিনের জন্যে ঠাঁই হয় রাজধানীর জুরাইন কবরস্থানে। হুমায়ুন কবির, এখন সাভার। ভয়াল তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ এবং গার্মেন্টস মালিকদের বিচারের দাবিতে এখনও নানা কর্মসূচি পালন করে নিহতদের স্বজন ও শ্রমিকরা। তাজরিন গার্মেন্টসের সামনে থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, শ্রমিকদের ক্ষতিপূরণ এবং মামলার অগ্রগতি কেমন দেখছেন, এবং একই সাথে জানতে চাই তাজরিন স্মরণে পোশাক শ্রমিকদের আজ কি কি কর্মসূচি রয়েছে? রাত্রি 2012 সালের 24 নভেম্বর, মানে আজকের এই দিনে শিল্প খাতের সবচেয়ে বড় যে ভয়াল দুর্ঘটনা সেটি কিন্তু ঘটেছিল এই তাজরিন ফ্যাশনেই। ভয়াবহ অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক কিন্তু প্রাণ হারিয়েছেন এই তাজরিন অগ্নিকাণ্ডে 2012 সালের 24 নভেম্বর। তার মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হয়ে গিয়েছিল এবং তাদেরকে কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল। বাকি যারা ছিল তাদের কিন্তু অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি, যে কারণে তাদের শেষ পরিণতি কিন্তু হয়েছিল রাজধানীর জুরাইন কবরস্থানে। আমি সেখানেই রয়েছি। আজকে সেই নিহত শ্রমিকদের বিচারের দাবিতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং দাবি পালন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আসছেন। তারা হচ্ছে এই গার্মেন্টস মালিক যে দেলোয়ার রয়েছে তার বিচারের দাবিতে কিন্তু 13 বছর ধরেই কিন্তু এখানে আসছেন। আজকে কিন্তু 13 বছর পূর্ণ হয়েছে এবং প্রতি বছরের এই দিনটি আসলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শ্রমিক যারা রয়েছেন আহত, তারা কিন্তু এই জায়গাটিতে এইভাবেই আসলে রাত যাপন করেন। এখানে মোমবাতি প্রজ্বলন করে যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করেন এবং এই দেলোয়ার সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিচারের দাবি এবং পুনর্বাসনের দাবিতে কিন্তু তারা প্রতি বছর এখানে আসছেন। কিন্তু তারা কিছুক্ষণ আগেই আমার শ্রমিকদের সাথে কথা হয়েছে আহত যারা, তারা বলছিলেন যে 13টি বছর ধরে তারা বিচারের দাবিতে এখানে আসছেন আর যাচ্ছেন, আসলে ফলাফল কিন্তু শূন্য। বিগত সরকারের সময় এই ফ্যাক্টরির যে মালিক তার হাসিনা সংশ্লিষ্টতা, মানে আওয়ামী সংশ্লিষ্ট বিচার হয়, কিন্তু এই শ্রমিকরা বল মালদ্বীপে প্রায় 90,000-এর বেশি বাংলাদেশের বসবাস। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। রোববার থেকে অপারেশন হামামাগু নামের এই অভিযান শুরু করা হয়। প্রবাসীদের সতর্ক করে ভিসা নীতি ভঙ্গ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন কামরুল হাসান জনি। মালদ্বীপে বসবাসরত বৈধ কর্মীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা ও অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য দেশটির বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের 1,91,000-এর বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মালদ্বীপ থেকে 9,000-এরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বর্তমানে দেশটিতে কর্মরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান শুরু করেছে দেশটি। এর আওতায় অভিবাসী আইন ও ভিসা নীতি ভঙ্গকারীরা সাজার মুখোমুখি হবেন। রোববার থেকে রাজধানী মালেতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। রাজধানী জুড়ে টহল বাড়ানো সহ অভিবাসী কর্মীদের ঘনবসতিপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট বিভাগ থেকে টহল জোরদার করা হয়। রেগুলার বাংলাদেশ থেকে নতুন প্রবাসীরা আসতেছে, অনেক টাকা খরচ করে, কিন্তু এসে কাজ পাচ্ছে না, রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে, থাকার জায়গা নাই, খাওয়ার ঠিক মতো টাকা পয়সা নাই, কাজ নাই কাম নাই। এই দেশের পরিস্থিতি সরকারে ফলো করতেছে। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। এদিকে মালদ্বীপে প্রায় 90,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হাই কমিশন জানায় সেখানে অবস্থানরত প্রবাসীদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে দেশটির প্রশাসন। এজন্য ভিসা নীতি মেনে চলা এবং বেআইনি কার্যক্রমে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে হাই কমিশন থেকে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। একই সাথে মালদ্বীপের আইন বিরোধী বা বেআইনি কোনো রকম কার্যক্রমে কেউ যেন কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা না জড়াই, যাতে করে আমরা সবাই এখানে সুন্দরভাবে বসবাস করতে পারি। এর আগের ইমিগ্রেশন ওয়াচ নামের অভিযানে স্থানীয় নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নতুন এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ঘোষণা দিয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্যের আওতায় আসতে হবে, তা না হলে কেউই দেশটিতে থাকতে পারবেন না। কামরুল হাসান, জনি, এখন। আবারও দেশে ফিরলেন মালয়েশিয়ার মেডিসেরাম কোম্পানির 31 কর্মী। রোববার রাতে দুটি আলাদা ফ্লাইটে তাদের পাঠায় প্রতিষ্ঠানটি। দেশটির বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনার দাবি করা হলেও বাংলাদেশের কর্মীদের দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে। ভিসার মেয়াদ থাকলেও অনেককেই দেশে ফিরতে হচ্ছে শূন্য হাতে। আরও জানাচ্ছেন কামরুল হাসান, জনি। রোববার রাত 12টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর গেট থেকে বের হলেন মালয়েশিয়া থেকে ফিরে আসা 21 জন প্রবাসী। দেশটির মেডিসেরাম কোম্পানির সাথে কয়েক মাস ধরে চলা বিরোধের জেরে ফিরতে হলো তাদের। যদিও কারো 7 মাস, কারো 9, কারো আবার ছিল 10 মাসের বৈধ ভিসা। তবে ভিসা বাতিল করে তাদের সবাইকেই দেশে পাঠায় প্রতিষ্ঠানটি। সর্বপ্রথম পাঠাইছে 10 জন ব্যক্তিকে, তারপরে পাঠাইছে 6 জনকে, জোর জবরদস্ত, আর এখন পরবর্তীতে 26 জনকে আবার ক্যান্সেল করছে। গত 2 দিন আগে আবার আমাদের 22 জনকে ক্যান্সেল করছে। সো আমরা কোনোভাবেই মানে ওইখানে থাকার মতো না। এখনো প্রায় লোকজনের 8 মাস, 7 মাস, 6 মাস, 10 মাস এরকম সবারই মেয়াদ ছিল চুক্তির, তারপরও আমাদেরকে জোরপূর্বকভাবে তারা পাঠিয়ে দিয়েছে। দেশটির নিলাই শহরে অবস্থিত মেডিসেরাম নামের প্রতিষ্ঠানটি 172 বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করার পর ধাপে ধাপে দেশে পাঠানো শুরু হয়। রাত 1টায় ফিরে আসেন আরও 10 কর্মী। চলতি মাসে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত 3 স্তরে 44 কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে। 2024 সাল থেকে প্রতিষ্ঠানটি মোট 97 বাংলাদেশিকে পাঠিয়েছে। এদিকে গেল সপ্তাহে প্রতিষ্ঠানটির 26 জন বাংলাদেশি কর্মীর পক্ষে একটি প্রতিনিধি দল হাই কমিশনে সাক্ষাৎ করে। তাদের দাবি নিয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সাথে আলোচনার আশ্বাস দেয় হাই কমিশন। যদিও সপ্তাহ না ঘুরতেই 31 কর্মীকে দেশে ফেরত পাঠালো ওই প্রতিষ্ঠান। হাই কমিশনের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে দ্রুত ধর্মঘটের অবসান না হলে সব কর্মীর বাংলাদেশে প্রত্যাবাসিত হওয়ার ঝুঁকির ইঙ্গিত ছিল। সমঝোতা হয়নি বলতে আমরা আমাদের মূলত ভিসা ইস্যু নিয়ে সমস্যা। কোম্পানি আমাদেরকে আশ্বস্ত করতেছে যে বারবার যে আমাদেরকে ভিসা লাগাবে, কিন্তু তারা আমাদেরকে ভিসা লাগাচ্ছে না। হাই কমিশনের কাছে যখন আমরা যাই, কোম্পানি আমাদেরকে ফ্লাইট দিয়েছে 6 জনের, 10 জনের। যখন আমরা হাই কমিশনের সহযোগিতা চাইতাম, তো এর পরের দিন হাই কমিশন ওদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এখন আজকে এবং আগামীকালকে কি হয়েছে 48 জনের ফ্লাইট দিচ্ছে। অন্যদিকে জালিয়াতিপূর্ণ নিয়োগ পদ্ধতি ও নিয়মতান্ত্রিক শোষণের কারণে শ্রমিক ও তাদের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বহু শ্রমিক মিথ্যা প্রতিশ্রুতি, নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, পাসপোর্ট আটকে রাখা ও চাকরির শর্তাবলীর অসঙ্গতির শিকার হয়ে বিশাল অঙ্কের ঋণের ভারে জর্জরিত হচ্ছেন বলেও সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করে জাতিসংঘ। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার বেশ প্রিয়, বলা যায় অন্যতম প্রিয় সবজিগুলোর অন্যতম একটি।
তো এই সবজিরই নওগাঁতে বেশ ভালো সরবরাহ হচ্ছে। প্রতিদিন ভোরে সদর উপজেলার ডাক্তার মোড়ে টোলমুক্ত অস্থায়ী হাটে ফুলকপির লক্ষাধিক টাকার কেনাবেচা চলে। প্রতি কেজি ফুলকপি যেখানে প্রকারভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার ডাক্তার মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আব্বাস আলী। আব্বাস, ফুলকপির সরবরাহের বিষয়টা প্রথমে জানতে চাইবো, আর সাথে দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, আর বিক্রেতারাই বা কেমনটা আশা করছেন এবারের বেচা বিক্রির, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন আগাম যেসব শাকসবজি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফুলকপি, এবং গত প্রায় 1 মাস থেকে হাটবাজারগুলোতে এই শীতকালীন আগাম শাকসবজি বিক্রি হচ্ছে। নওগাঁ সদর উপজেলার হাপানিয়া, বসাল এবং কীর্তিপুর ইউনিয়নগুলোতে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপিকে কেন্দ্র করে সদর উপজেলা নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ডাক্তারের মোড়ে এখানে অস্থায়ীভাবে এই ফুলকপির হাট বসেছে। বিগত দিনের তুলনায় গত 1 সপ্তাহ থেকেই এখানে প্রচুর পরিমাণ এই ফুলকপির সরবরাহ বেড়েছে। এই সরবরাহ বেড়ে আসার কারণে বলা যায় যে 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। আর এখানকার এই সবজিগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। যেহেতু ঢাকার কিছু ব্যবসায়ী অর্থাৎ যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা মূলত এখান থেকে কিনে ঢাকায় বিক্রি করেন, এবং আরও কিছু খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন হাট বাজারগুলোতে তারা খুচরাভাবে বিক্রি করে জীবন জীবিকা পরিচালনা করেন। আর কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে যেহেতু আমি যখন সকাল 5:30টার সময় এসেছি তখন আসলে বেচা বিক্রি শুরু হয়েছে, এবং 7টার দিকে এখানে বলা যায় যে বেচা এখানে একদম শেষ। এখন শুধু প্যাকেটিং করার অপেক্ষা রয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে প্রতি বিঘাতে তারা প্রায় 25,000 টাকা এই উৎপাদন খরচ হয়, এবং যেখানে উৎপাদন হয় প্রায় 70,000 টাকার মতো, অর্থাৎ খরচ বাদ দিয়ে প্রায় 40 থেকে 50,000 টাকার মতো তারা লাভ করে থাকে। তবে যেহেতু এখন সরবরাহ বেড়েছে, দাম কিছুটা কমলেও আসলে তাদের লোকসান হচ্ছে না বলে তারা জানিয়েছেন। আমি যেখানে অবস্থান করি সেখান থেকে শহরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার দূরে। তারা যদি এখান থেকে এই ফুলকপিগুলো শহরের বাজারে বিক্রি করতে যান তাহলে প্রতি পিসে 2 টাকা খাজনা এবং প্রতি পিসে 1 টাকা ভাড়া হিসেবে তারা দিতে হবে। প্রতি পিসে তারা 3 টাকা খরচ করতে হচ্ছে শহরের হাট বাজারগুলোতে। কিন্তু সে বিপরীতে আসলে এই ডাক্তারের মোড়ে তারা টোল মুক্তভাবে তারা এই ফুলকপিগুলো বিক্রি করতে পারছেন। এদিকে তাদের একটা সুবিধা হয়েছে বলে এই কৃষকরা জানিয়েছেন। আর যেহেতু এখানে খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের চাহিদা মতো এখানে পাওয়া যাচ্ছে, দামও মোটামুটি সাধ্যের মধ্যে। আর জেলাতে প্রায় 120 হেক্টরের মতো ফুলকপির আবাদ হয়েছে, যা থেকে প্রায় 2100 টনের মতো উৎপাদন হয়েছে। আর ব্যবসায়ীরা বলছে স্থানীয় চাহিদা মিটে যেহেতু ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে, আর এখানে প্রায় লক্ষাধিক টাকার মতো ফুলকপি সরবরাহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ফুলকপি অস্থায়ী হাট নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ ডাক্তার মোড় থেকে, সেখানে শীতকালীন সবজি ফুলকপির সবশেষ দরদাম জানছিলাম তার মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন শুধু ভোটই দিতে চান না, নির্বাচিত সরকারের কাছে প্রবাসীদের প্রতিনিধিও চান। নতুন সরকার প্রবাসী বান্ধব হলে রেমিটেন্স প্রবাহ যেমন বাড়বে তেমনি অর্থনীতিও হবে আরও শক্তিশালী। কানাডা থেকে বাকিটা জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। স্বাধীনতার পর কখনোই প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ ছিল না কোনো ধরনের নির্বাচনে। তবে এবারে নির্বাচন হতে যাচ্ছে বেশ ভিন্নভাবে। প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তারাও বেছে নেবেন এলাকার পছন্দের প্রার্থী। চলুন আমরা সবাই মিলে রেজিস্ট্রেশন করি এবং অন্যদেরকেও রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করি। দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসী বাংলাদেশেরও সমান অংশীদার। আমি এটা নিয়ে সত্যি খুবই খুশি, কারণ অবশেষে আমাদের কণ্ঠ দেশের ভোটে শোনা যাবে। বর্তমানে ভোটার নিবন্ধন অ্যাপের মাধ্যমে নাম লেখাতে পারছেন প্রবাসীরা। সেখানে নিবন্ধন চূড়ান্ত করেই ব্যালট পৌঁছে যাবে ভোটারদের ঠিকানায়। হবে আগাম ভোট, কিন্তু অনেকেই এখনো জানেন না নিবন্ধন কিভাবে করতে হয়। এই ভোটিং ব্যবস্থায় অ্যাপসটা আপনার কতটুকু সুযোগ সুবিধা দিতে পারবে, কতটুকু সময় বাঁচাতে পারবে, এটা নিয়ে কোনো বিভ্রান্তি হবে কিনা, সঠিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছাবে কিনা, এসব আসলে দেখার বিষয়। নির্বাচিত সরকারে প্রবাসীদের প্রতিনিধির পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিচালনায় একজন যোগ্য প্রবাসীকে দায়িত্ব দেওয়ার দাবি কানাডার অনেক অভিবাসীর।
সরকার গঠন হয় তাহলে যেন প্রবাসীদের জন্য প্রতিনিধি রাখা হয় এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেন একজন যোগ্য প্রবাসী দ্বারা পরিচালিত হয়, কারণ প্রবাস জীবনের যেই সমস্যা যেই সংগ্রাম সেটি একজন প্রবাসী ছাড়া সেটা কখনোই সলভ করা পসিবল নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রায় 400 কোটি টাকা ব্যয় হবে। ভোটার প্রতি খরচ 700 টাকা। নতুন সরকার প্রবাসী বান্ধব হলে তাদের দাবি দাওয়া পূরণ করলে বাড়বে রেমিটেন্স প্রবাহ। সেদিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ এখন দেশের বাইরে সর্বমহলে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সংবাদের এই পর্যায়ে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর সশস্ত্র বাহিনীর প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 28 জন। স্থানীয় সময় রোববার বৈরুতের একটি আবাসিক ভবনে হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2024 সালের জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি হামলা চালিয়ে আসলেও রোববার বৈরুতে যে হামলা চালানো হয়েছে তা ইসরায়েলি বিমান হামলা ভয়াবহ রূপ দেখা গিয়েছে। লেবানন আলোচনার জন্য রাজি হওয়ার 2 দিন পর এই হামলা চালালো তেল আবিব। এতে আবাসিক ভবন ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনা চূড়ান্তের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় হওয়া আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খুব শিগগিরই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। জেনেভার স্থানীয় সময় রোববার ইউক্রেনীয় এবং ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। তবে চূড়ান্ত চুক্তি পরিকল্পনা রাশিয়ায় পাঠানোর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মত হতে হবে। সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। বৈঠকে পাওয়া মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী শান্তি পরিকল্পনা সুস্থির হবে বলে মনে করছে ইউক্রেন। ট্রাম্পের 28 দফা প্রস্তাবিত পরিকল্পনায় ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা উদ্বেগ ও আপত্তি জানানোর পর এই আলোচনা হলো। এদিকে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগের মধ্যেও ইউক্রেনে হামলার মাত্রা বাড়াচ্ছে ইউক্রেন। 25 বছরে এসেছে 25 জয়। অপেক্ষার পালা নিঃসন্দেহে বড়। আবার সাদা পোশাকে বাংলাদেশের খেলা মানে গ্যালারিতে শূন্যতা। অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন টেস্ট মানে আলাদা উন্মাদনা, তখন টাইগার ভক্তরা মাঠ বিমুখ। টাইগারদের 2 সাবেক ক্রিকেটাররা এর পেছনে দেখছেন টেস্ট সংস্কৃতির অভাবকে, সেই সঙ্গে আঙুল ঘরোয়া ক্রিকেটার দিকে। জুবাইর আহমেদ জানাচ্ছেন বাকিটা। আমার কাছে মনে হয় আমরা যদি ওই 2000-এ টেস্ট স্ট্যাটাসটা না পেয়ে আমরা যদি 2005 কিংবা 2007-এ পেতাম, তাহলে আমাদের কিন্তু একটা কালচার তৈরি হইতো। 1999 সালে বলা গর্ডন গ্রিনিজের কথাটাই 26 বছর পর বললেন তালহা জুবায়ের। দেশের হয়ে 7 টেস্ট খেলা। তালহার মন্তব্য, সাদা পোশাকে খেলার লাইসেন্স বড্ড তাড়াতাড়ি পেয়েছে বাংলাদেশ। নিজেদের পুরো প্রস্তুত করার আগেই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে নামতে হয়েছে টাইগারদের। 25 বছর পরেও সেটারই যেন খেসারত দিচ্ছে বাংলাদেশের টেস্ট সংস্কৃতি। অ্যাশেজ কিংবা বর্ডার গাভাস্কার সিরিজের ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য অনেকটাই আক্ষেপ আর হতাশার কারণ। বাংলাদেশের টেস্ট মানেই যেন দর্শক খরা, কিন্তু 1 দশক আগেও চিত্রটা ছিল ভিন্ন। তালহা জুবায়ের এমন মনোভাবের পেছনে পারফরমেন্সহীনতার পাশাপাশি দায় দিচ্ছেন টেস্ট সংস্কৃতি না থাকাকে। আমাদের লঙ্গার ভার্সনের একটা কালচার, কারণ লঙ্গার ভার্সনে ইউ নিড আ কালচার টু বিল্ড, কারণ আপনার ওই কালচার ছাড়া আপনি একটা টিম বিল্ড আপ করা যায় না। সব দেশেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি যা ইভেন ইন্ডিয়া আপনি দেখবেন, ওদের কিন্তু একটা লঙ্গার ভার্সনের কালচার আছে। এই কালচারটা শুধু কিন্তু প্লেয়ারদের না, এই কালচারটা কিন্তু আপনার ফ্যামিলি থেকে আসতে হয়। আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেটাই বলেন না কেন, এদের কালচার কিন্তু অনেক পুরনো। 2 যুগ পরেও লাল বলে কিছুটা মলিন বাংলাদেশের পারফরমেন্স গ্রাফ। সাবেক ক্রিকেটার এবং অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সেজান এমন কিছুর দায় দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো আর খেলোয়াড়দের সদিচ্ছার। রংপুর জোনে অনেক প্লেয়ার রয়েছে, এখন খুলনা জোনে অনেক প্লেয়ার রয়েছে, চিটাং জোনে অনেক প্লেয়ার রয়েছে। কতটুকু পর্যন্ত তারা সারা বছর ধরে প্র্যাকটিস করে, কতটুকু পর্যন্ত তারা এই এনসিএল খেলার জন্য
লঙ্গার ভার্সন খেলার জন্য কতটুকু পর্যন্ত তাদের প্রিপারেশন রয়েছে, কতটুকু পর্যন্ত তারা ফিটনেস লেভেলটা আপ টু দ্য মার্ক রাখে, স্কিল, ট্যাকটিক্স, সব ফ্যাসিলিটিস কিন্তু খারাপ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে শোনা গেল ঘরোয়া ক্রিকেটে মনোযোগ রাখার কথা। টেস্ট সংস্কৃতির বিকাশে সাবেকদের পাশাপাশি বর্তমান অধিনায়ককেও দেখা গেল সিরিয়াস মেজাজে। ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি এবং যখনই অপরচুনিটি আসবে খেলার তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে। 156 টেস্টে এসেছে 25 জয়। দীর্ঘ পথ পেরিয়ে গেলেও টেস্ট ক্রিকেট এখনো বাংলাদেশের জন্য সিলেবাসের কঠিন অধ্যায়। সেই কঠিন অধ্যায়ে কবে বাংলাদেশ যথেষ্ট মনোযোগ দিবে সেটাই বড় প্রশ্ন। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য পরীক্ষার পর খালেদা জিয়ার ফুসফুস ও হার্টে ইনফেকশন শনাক্ত। এবার কেয়ারে বোর্ডের 12 ঘন্টার পর্যবেক্ষণ চলছে। রাজনৈতিক দাপট ও মালিকদের অসহযোগিতায় অকেজো রাজধানীর বাস একীভূত প্রকল্প, আধুনিক বাস ও পরিকল্পিত নীতিমালার তাগিদ। পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো, এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 13 বছরেও নিশ্চিত করা হয়নি ক্ষতিপূরণ ও পুনর্বাসন। মানবেতর জীবন শতাধিক পরিবারের। মালদ্বীপে অবৈধ অভিবাসন নিয়ে অভিযান, শঙ্কায় বাংলাদেশিরা বৈধ ভিসা বাতিল হয়ে মালয়েশিয়া থেকে ফিরলেন আরও 31 জন। এবং লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী প্রধান হাইথাম আলী সহ 5 জন নিহত। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। আচ্ছা, এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।